সুপ্রভাত কলকাতা থেকে, মানে চিতপুর স্টেশন থেকে। আজকে 15 নভেম্বর, গুরু নানকের জন্মজয়ন্তী, শুক্রবার। সুতরাং শুক্র, শনি, রবির একটা সুন্দর ছুটি। আর এই ছুটিটাকে কাজে লাগাতে আমাদের একটা ছোট্ট ফ্যামিলি ট্রিপে আমরা বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি মুর্শিদাবাদ, ইতিহাসের শহর, নস্টালজিয়ার শহর মুর্শিদাবাদ। তো তোমাদের সাথে মুর্শিদাবাদে দেখা হবে। এখন 6:20, এখনও আমাদের হাজারদুয়ারি এক্সপ্রেস ছাড়তে আরও একটু সময় বাকি আছে। তো আমরা এখন আরেকটু ওয়েট করে আমাদের সোজা হাজারদুয়ারি এক্সপ্রেস, দেন মুর্শিদাবাদ। হাজারদুয়ারির ছবি দেখে আশা করি সবাই বুঝতে পারছো যে আমরা অলরেডি মুর্শিদাবাদ স্টেশন। এই আমরা নামলাম, এখন স্টেশন চত্বর থেকে বেরোবো, টোটো নেব। দাদা মাজন জন্য অপেক্ষাও করছেন। তো টোটো ধরে আমরা সোজা এখন হাজারদুয়ারির একদম কাছেই হোটেল রাজলক্ষ্মী। ওই গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে হাজারদুয়ারি, তার সাথেই বড়াই মামবাড়া। আর এই আমাদের হোটেল যেখানে আমরা উঠেছি, হোটেল রাজলক্ষ্মী। অ্যাকচুয়ালি এই ভিউটার জন্যেই এই হোটেলে আসা। তো হোটেলে এসে আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে আবার এখন বেরোলাম। এবার আমাদের শহর দেখা শুরু হবে। চক চাঁদনি মসজিদ, শহরের বিখ্যাত নহবতখানা দূরে ছোট্ট করে দেখা যাচ্ছে, পরে অবশ্যই সবাইকে দেখাবো। যাই হোক, নহবতখানার একেবারে কাছে চক চাঁদনি মসজিদ, যেটা তৈরি করিয়েছিলেন মির্জাফরের দ্বিতীয় বেগম মনি বেগম। আর একটা জিনিস যেটা দেখে আমাদের খুব সিগনিফিক্যান্ট লাগলো, এই যে বাঁশগুলি যে পড়ে রয়েছে, এটা দুর্গাপুজোর একদম লাইটও কিছু পড়ে রয়েছে। এগুলো অ্যাকচুয়ালি দুর্গাপুজোর প্যান্ডেলের বাঁশ। তো ধর্মনিরপেক্ষতার এমন একটা উজ্জ্বল নিদর্শন বোধহয় আমাদের দেশেই সম্ভব। তো এটা দেখে রীতিমতো আমরা ইমোশনাল। এবার ঢুকছি মন্দিরের ভিতরে। হ্যাঁ, ঢুকলাম মসজিদের ভেতরে। আমি যদিও মন্দির বলে ফেলেছি, কিন্তু ভগবানের কাছে তো সবই সমান, মন্দির মসজিদ সবই সমান। এখন প্রার্থনা চলছে। আরও একটা মনে দাগ কেটে দেওয়ার মতো ঘটনা, যার ছবি তুলছে ভাই, একজন সাধু, যিনি বসে আছেন ঠিক মসজিদের ঢোকার গেটের সামনে। এটা ওই যে বললাম, আমাদের দেশেই একমাত্র হওয়া সম্ভব। ঘাট, ভাগীরথী নদী। এখন আমরা ঘাট পার হয়ে ওপারে চলে যাব, কারণ আমাদের প্রথম গন্তব্য ওপারে গিয়ে খোশবাগ। তো এই রকম জোড়া নৌকা, এই যে দুটো নৌকা জুড়িয়ে বিরাট বড় বানানো হয়েছে। তো এটা দেখার খুব ইচ্ছে ছিল, তাই জন্য একদম প্রথম দিনে এসেই আমরা আগেই খোশবাগে চলে যাচ্ছি ভাগীরথী পার হয়ে। ইভেন ডিসটেন্সটা অনেকটা, মানে খুব একটা বেশি নয় না এখানে ভাগীরথী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নবাবী আমলে ডিসটেন্সটা অনেক বেশি ছিল। এখন তো ছোট হয়ে যাচ্ছে, চওড়াও ছিল, কত ডিপ ছিল, কারণ তখন তো কার্গো ব্যবসায়ী ওই জাহাজগুলো ঢুকতো বেসিক্যালি। বাট এখন তো জাস্ট ওইদিকে দেখাই যাচ্ছে ওই পাশটা একদম। এই একটা নৌকো, ওই আর একটা নৌকো, দুটোর মাথা দেখা যাচ্ছে। আর আমরা হাওয়া খেতে খেতে চলেছি এখন ওই পার। ফেরিঘাট, এইবারে গাড়িরা নামবে, আমাদের টোটো দাদাও আসছে। দাদা এত দূর আসবেন, তারপর আমরা আবার টোটোতে উঠে খোশবাগের দিকে যাব। খোশবাগ 18th সেঞ্চুরিতে অ্যাকচুয়ালি এইটা তৈরি। এটা টোমটা বেসিক্যালি নবাব আলীবর্দী খাঁর দিয়ে, তো তার নাতি, ইভেন নবাব আলীবর্দী খাঁর স্ত্রীরও সমাধি আছে। আসলে নবাব আলীবর্দী খাঁর খুব প্রিয় একটা জায়গা ছিল। এই জায়গাটাকে ফুলের বাগান করে সাজিয়েছিলেন, খুব
খুব নিজের হাতে নিজের শখে উনি সাজিয়েছিলেন, তাই জন্য। এবং যেহেতু সিরাজদৌল্লা খুব আদরের নাতি, তাই নাতি দাদুতে এখানে এসে তারা সময় কাটাতেন অবসর সময়ে। আর এই প্রিয় জায়গা, আলীবর্দীর খুব প্রিয় হওয়ার জন্য জায়গাটা, তার সমাধি প্রথম এখানে করা হয়। তারপরে তো সিরাজদৌল্লা এবং তার পরিবার, আলীবর্দী খাঁ এবং তার স্ত্রীর সমাধি, সবারই রয়েছে সমাধি এখানে। কালের নিয়মে সমাধির ওপরে নাম নেই, অথবা যদি থেকেও থাকে জানা নেই, তো নাম খোদাই হয়তো হতো না। এই বিষয়ে অ্যাকচুয়ালি বিভিন্ন মতামত রয়েছে, যে নাম খোদাই করা হয়তো হতো না, অথবা কালের নিয়মে সেটা ক্ষয়ে গেছে। যাই হোক, তো কথিত আছে যে এই দানেশ ফকির অ্যাকচুয়ালি সিরাজদৌল্লাকে ধরিয়ে দিয়েছিলেন। তার এবং তার পরিবারের টোটাল 3টে কবর এখানে রয়েছে ঢোকার মুখেই। জানি না এই কবরগুলো সেগুলো কিনা, আমাদের জানা নেই। তো আমরা এদিকে আরও সমাধি রয়েছে, হ্যাঁ এদিকে রয়েছে। এই একটা সমাধি যেখানে ফার্সি ভাষায় লেখা রয়েছে, কিন্তু আমাদের পক্ষে তো সম্ভব নয়। এবং এই আর একটা সমাধি, নবাব আলীবর্দী খাঁ, নবাব সিরাজদৌল্লার অ্যাকচুয়ালি তাদের ফ্যামিলির সমাধি, হয়তো এখানে নাম মেনশন নেই কোরেশনের জন্য। হ্যাঁ অ্যাকচুয়ালি হয়তো গাইড আমরা নিতে পারতাম, কিন্তু তাদের সময় আরও বেশি চলে যাবে, যে জন্য আর গাইড আমরা নিইনি। ঢোকার মুখে বাগানেও সমাধিগুলো রয়েছে। এবার আমরা আরও ভেতরে ঢুকছি। এখানে আরও পরপর 3টে সমাধি রয়েছে, কাজে ওই দানিশ ফকির আর তার ফ্যামিলির যে সমাধি, এই 3টেও হতে পারে। যদিও ইনফরমেশনগুলো আমরা স্থানীয় মানুষদের কাছ থেকে পেয়েছিলাম, সুতরাং সত্য মিথ্যা যাচাই করার মতো সাক্ষ্য প্রমাণ আমাদের কাছে ছিল না। এই যে একদম মাঝখানে উঁচু সমাধিটা, এটাই বলা হলো যে নবাব আলীবর্দী খাঁয়ের সমাধি। বাকি আরও সমাধি রয়েছে। আর পিছন দিকে লুৎফুন্নেসার, যেখানে ফলক দেখা যাচ্ছে একটা, সেটা সিরাজদৌল্লার। এবং এই সমাধির একদম নিচের দিকে পায়ের দিকে আর একটা সমাধি রয়েছে, সেটা ওনার স্ত্রী লুৎফুন্নেসার সমাধি। তো আমাদের কাছে ইনফরমেশনই রয়েছে, তো সেটাই শেয়ার করলাম। হ্যাঁ, আর এইটা মসজিদটা। হ্যাঁ, এটা একটু জুম থেকে জুম আউট কর, কারণ এইটা বেসিক্যালি মানে পিওর এক্সাম্পল অফ ইসলামিক আর্কিটেকচার। অলদো এটা 18th সেঞ্চুরিতে তৈরি, বাট এটা পুরোপুরি ইসলামিক আর্কিটেকচার ফলো করা হয়েছে এবং একটা প্যাটার্ন ফলো করা হয়েছে, খুব মিনিমালিস্টিক একটা ডিজাইন উইথ সাম কার্ভিংস, যেগুলো ইসলামিক আর্কিটেকচারের নিদর্শন দেখা যাচ্ছে। এই মস্কটার জন্য, বেসিক্যালি ভেতরে যে মস্কটা আছে সেটার জন্য। মানে এখানে কোনো ইউরোপিয়ান টাচ নেই আর্কিটেকচারে, এখানে কোনো ইউরোপিয়ান টাচ নেই। এই মসজিদ আর এই সামনে এই ঘরগুলির ভেতরে, এই বিল্ডিংটার ভেতরেই নবাব আলীবর্দী খাঁ, সিরাজদৌল্লা, লুৎফুন্নেসা, তার সাথে আরও কিছু পরিবারের মানুষের সমাধি রয়েছে। যারা ইতিহাস ছাড়াও আরও অন্য কিছু স্বাদ পেতে চাও, তারা চলে যেতেই পারো কিরিটেশ্বরী মন্দিরে। খোশবাগ থেকে ঘাটে ফেরার পথেই এই মন্দির পড়বে। সতীর 51 পীঠের এক পীঠ হলো এই দেবী কিরিটেশ্বরী। পুজো দিতে চাইলেও পুজো দেওয়ার সুব্যবস্থা রয়েছে। কিরিটেশ্বরী মায়ের মন্দিরের আশেপাশে একাধিক শিবের মন্দির রয়েছে। তাছাড়া পুরনো যে মন্দির ভেঙে গিয়েছিল, সেটাও নতুন করে তৈরি হচ্ছে। কাছেই রয়েছে কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির, চাইলে এখান থেকে ঘুরে আসা যায়। আরো রয়েছে ডাহাপাড়া জগৎবন্ধু ধাম। যারা ইন্টারেস্টেড, তারা খোশবাগে আসা বা যাওয়ার পথে এই দুটি জায়গা দেখে নিতেই পারে। ফাইনালি নদী বেরোনোর আগে চলে যাওয়া যেতেই পারে হীরাঝিলে, যা নবাব সিরাজদৌল্লার প্রাসাদের ধ্বংসাবশেষ। তবে বর্তমানে সেটা শুধুই এক বিরাট অঞ্চল জুড়ে মাটির ঢিবি হয়ে রয়েছে, তাই আমরা আর ওদিকটায় যাইনি। এবারে ফেরত এসে আমরা প্রথমেই চলে গেলাম মির্জাফর এবং তার পরিবারের সমাধিস্থলে। এই টিকিট ঘর, 10 টাকা করে টিকিট। এই
মির্জাফর এবং তার পরিবারের সদস্যদের সকলের মিলিয়ে 1000-এর ওপর প্রায় 1100 কবর এখানে রয়েছে, যার মধ্যে কিছু সমাধি ভেঙে গেছে। এখানে দেখা যাবে যে প্রায় ধ্বংসাবশেষ হয়ে গেছে অনেকগুলি সমাধি, কারণ বহু বছর ধরে এখানে কবর দিয়ে আসা হচ্ছে ওই পরিবারের মানুষজনদেরকে, এবং যতদূর এখনো দেওয়া হয়, আমরা যতদূর জানতে পারলাম এখনো বেঁচে আছে এখনো। হ্যাঁ হ্যাঁ, মানে যাদেরকে আমরা লতায় পাতায় আত্মীয় বলি সাধারণ ভাষায়, এখানেই কবর দেওয়া হয়, এখানেই সমাধি দেওয়া হয়। কিছু কিছু জায়গার নাম রয়েছে, যেমন এখানে এটা একটু দেখে কেমন আধুনিক বলে মনে হচ্ছে, কারণ মার্বেল, এই মার্বেল তো আর পুরোনো দিনের ছিল না, মার্বেল টাইল তো অনেকটাই ভেঙে চুরে, অনেক কবরই ভেঙে চুরে একেবারে ধ্বংসাবশেষ হয়ে গেছে। আর এদিকটায় এই যে এখানে আমরা যে কটা সমাধি দেখতে পাচ্ছি তার মধ্যে অনেকগুলি বেশ নতুন, ওই যে জন্য কিছু ফলক তার মধ্যে নাম এবং সেটা ইংলিশে লেখা, আধুনিক সময়ের মতো দেখতে পাচ্ছি আমরা। এই দূরের ফলকটি তো বেশ পরিষ্কার, নাম জন্মসাল সমস্তই রয়েছে। আর বাকি এদিকে আরও পুরনো অনেক কবর রয়েছে। এই একটি কবর যার পুরো পরিচয় এবং 1995-এর দেখতে পাচ্ছি। তবে বেশিরভাগটাই ভাঙা চোরা ধ্বংসাবশেষ। ওই দিকে অনেকটা দূর অবধি ছড়িয়ে রয়েছে সমাধি। পাঁচিলটা পুরো এরিয়া জুড়ে বেঁকে চুড়ে যেভাবে এরিয়াটা রয়েছে পাঁচিল দেওয়া রয়েছে পুরোটা, যেটা ডিজাইনটা চোখে পড়ার মতো, এরকম ছোট্ট ছোট্ট মিনারের আকারে রয়েছে এবং তার সঙ্গে এই কার্ভেচার রয়েছে। পুরো অঞ্চলটাই এইভাবেই পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে। এখানে কিছু নাম পরিচয় রয়েছে, এগুলো খুবই নতুন টুম, কিন্তু মনে হচ্ছে ওইখানে নতুন টুম মানে এগুলো মানে এমন না যে এগুলো একেবারে নতুন টুম, মানে লাস্ট 20-30 বছরের। হ্যাঁ, তবে এগুলো একদম লাস্ট 40 বছরের। হ্যাঁ, সেটা দেখি, এটা যেমন 2018, ওটা রয়েছে 2018। আর এই যে শাড়িটা, এটা দেখে জানি না কতটা ধারণা করা উচিত হবে, তবে এগুলোকে একটু স্পেশাল বলেই বেশি মনে হচ্ছে। প্রচুর কবর। ফলকে যদিও নাম লেখা রয়েছে তবে পুরোটা স্পষ্ট নয়। নিমকহারাম দেউরি, এই তোরণ, আর এই দিকে পুরো বাউন্ডারি, যদিও মাঝখানে এখন ভেঙে গেছে। এই অঞ্চলটা, এই দিকটা পুরোটাই মির্জাফরের প্রপার্টি ছিল যা জানতে পারলাম। এর ভেতরের অংশ যেটা রয়েছে, ভেতরের জমিটা, এটা এখনো প্রাইভেট প্রপার্টি, প্রবেশ নিষেধ। এটার মানে এই তোরণটার হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স কিন্তু মানে বাংলার ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত একদম। নিমকহারাম দেউরি, এটা মোটামুটি এই নামটা হয়েছে মির্জাফরের জমিতে ঢুকছি, মির্জাফরের প্রপার্টিতে ঢুকছি। নিমকহারাম দেউরি অ্যাকচুয়ালি প্রপার বাংলা তর্জমা হচ্ছে গিয়ে ট্রেটার দের গেট, মানে বিশ্বাসঘাতকের তোরণ। তার কারণ আর এটার আরেকটা সিগনিফিকেন্স আছে। বাংলার নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের থেকে লর্ড ক্লাইভের ব্রিটিশ বাহিনী থেকে ফাইনাল অ্যাটেম্প্ট নিয়েছিল এখান থেকে পালানোর জন্য এই তোরণ দিয়েই। তো এইটা একটা বিশাল বড় হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স, বাট অবশ্যই সেটা পারেনি, উনি ক্যাপচার্ড হয়েছিলেন, পরে এক্সিকিউট করা হয় সিরাজউদ্দৌলাকে। বাট হ্যাঁ, এই তোরণটার এটা একটা বিশাল বড় সিগনিফিকেন্স।
এই বাউন্ডারির ভেতরে ঢুকলাম নবাবের বাড়ির রেসিডেন্সের। যদিও প্রাইভেট প্রপার্টি, পর্যটকদের জন্য নয়, তবুও তেমন কেউ কিছু বলে না এত দূর আসলে, তাই জন্যই একবার ঢুকলাম। নবাব মুর্শিদ কুলি খায়ের মেয়ে আজিমুন্নেসা বেগমের সমাধি। নবাব মুর্শিদ কুলি খায়ের কন্যা হ্যাঁ, আজিমুন্নেসা বেগম। প্রবেশ পথ। এই যে সেই সমাধি। মানুষজন এর ওপর দিয়ে হাঁটে, কারণ পুরো স্থানটা দেখার জন্য উপরেই সমাধিটা, আর কবর নিচে। লোকগাথা বলবো আমি, ফোকলোরস অনুযায়ী আজিমুন্নেসা বেগমের কিছু বদনাম রয়েছে। ওনাকে কোথাও কোথাও ডাইনি বলা হয়েছে, কারণ উনি নাকি যৌবন ধরে রাখার জন্য বা কঠিন রোগ হয়েছিল এক সময়, সেখান থেকে রোগ মুক্তির জন্য উনি নাকি ছোট ছোট শিশুদের ধরে এনে সেই শিশুদের কলিজা খেতেন, তো তাই জন্য ওনাকে ডাইনি বলা হতো। আসলে এটা একেবারেই চলতি একটা গল্প, কারণ হিস্টোরিক্যাল কোনো এভিডেন্স পাওয়া যায় না। বরঞ্চ প্রজা বৎসল ছিলেন আজিমুন্নেসা বেগম, এটারই প্রমাণ বরঞ্চ বেশি পাওয়া যায়। যেটা বলছিলাম, এই যে আমরা যেখানে হাঁটছি, আসলে তার নিচে রয়েছে কবর। এই জায়গাটা অ্যাকচুয়ালি কবরটা রয়েছে, যার উপর দিয়ে আমরা উঠে আসলাম। এমনও অনেক জায়গায় বলা হয় যে যেহেতু উনি অনেক পাপ করেছিলেন শিশুদের উপর অত্যাচার করে, তো সেই জন্য পাপ স্খলন করার জন্য নাকি তার কবরটা নিচে দেওয়া হয়েছে এবং তার উপর দিয়ে মানুষজনের চলাচলের জায়গা করে দেওয়া হয়েছে, তরুণদার এই সমস্ত করা হয়েছে, যাতে ওনার কিছুটা পাপ স্খলন হয়। আসলেই নয় এটা। এরপর আমরা যখন নবাব মুর্শিদ কুলি খায়ের কবর দেখব, তখন এটা আরও পরিষ্কার হবে যে এটা খুব ইউনিক। এটা কোনো বিশেষ কারণে তৈরি হয়ে থাকতে পারে, কিন্তু তার সাথে আজিমুন্নেসা বেগম পাপী ছিলেন, পাপ স্খলন, এর কোনো সম্পর্ক নেই। ফটোগ্রাফার নিজের নেশায় আর একজন শুরু হয়ে গেছে, বাবা দূরে ঘুরে বেড়াচ্ছে। সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসছে, সামনে ক্ষেত ভর্তি, অনেকটা জায়গা জুড়েই ধান ক্ষেত। এখানে আমাদের যতটুকু যা দেখার ছিল হয়ে গেল। এবার আমরা আবার আমাদের পরের ডেস্টিনেশনে চলে যাব। হাজারদুয়ারি প্রাসাদের ঢোকার আগেই, অ্যাকচুয়ালি স্টেশন থেকে আসলে এই রাস্তা দিয়েই ঢুকতে হয় হাজারদুয়ারির দিকে আসলে। এই কিল্লা চক বা নওবতখানার পরিচয় নবাব সুজা খান যেটা তৈরি করিয়েছিলেন। এই উপরে নওবতখানা, যেখানে নবাব আসা যাওয়া করার সময় তাকে সম্মান জানানোর জন্য নহবত বসতো, বাজনদারেরা বাজনা বাজাতো। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই হাজারদুয়ারি। নবাবী আমলের আস্তাবল, যেখানে পলাশির যুদ্ধের হাতি ঘোড়ারাও থেকেছে।
মোটা মোটা থাম। কথা এখন বাইক আর সাইকেল, হ্যাঁ হাতি ঘোড়ার বদলে এখন হ্যাঁ নবাবী আমলের হাতি ঘোড়া, আধুনিক যুগে এসে বাইক সাইকেল। দূরে একটা ট্রাক দেখা যাচ্ছে। করিবরকার ছাদ ভেঙে চুরে গেছে অনেকটা, তাও ইতিহাসের বিউটি। যেমন এই থামগুলো, হ্যাঁ এগুলো ইতিহাস বহন করে চলছে একদম। হ্যাঁ কিছু কিছু পরে আবার কিছু কিছু পরে হ্যাঁ প্লাস্টার হয়েছে, যেমন ভেঙে যাচ্ছিল। হ্যাঁ 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 ওই যে ওখানে অমুজা প্লাস সিমেন্ট, বাট এইগুলো হচ্ছে এই ব্রিকগুলো, এগুলো হ্যাঁ পুরনো। এই যে এই যে এইগুলো পুরনো, আগের ব্রিক, বিকজ এই ব্রিকের স্টাইলগুলোই আলাদা আলাদা এবং গোল ইসলামিক টাইমে। হ্যাঁ একদম গোল এই ব্রিকগুলো। আজকের দিনে এরকম ব্রিক আমরা পাই না ইউজুয়ালি যখন রেসিডেন্সিয়াল। এবং এই যে সিমেন্টের ব্যবহার তো তখন ছিল না, সুরকিতে তৈরি। এই এদিককার গেট দিয়ে আমরা ঢুকেছি, এটা উল্টো দিকের তোরণ। অনেক বড় একটা এলাকা যেখানে হাতি ঘোড়ার বদলে যেটা বললো ভাই, এখন আমরা সাইকেল, বাইক, ম্যাটাডোর, ট্রাক এসব দেখছি। স্টাইল আর কি সুন্দর নিখুঁত ডিজাইন। পরে হয়তো ভেঙে ফেলা হয়েছিল এই দোকানটা করার জন্য, বাট এইটা সেই পুরনো গেটটা, এই রাস্তা বলে। হ্যাঁ একদম নবাবদের রাস্তা বলে সেই পুরনো গেট। হ্যাঁ এই দিকটা নেই গেটটা, এই দিকের এবং গেটটা রয়ে গেছে। কতটা মোটা মোটা, এক্স্যাক্টলি প্রচুর মোটা মোটা। অ্যাকচুয়ালি এটা আর আজকের দিনে না নাড়ানো সম্ভব নয়। এটাই ফিক্স করে দাও। হ্যাঁ এটা নাড়ানো সম্ভব নয়। এই আস্তাবলের পেছনের দিক, অ্যাকচুয়ালি একটা সাইডের দিক, এই মাঠে নাকি হাতি ঘোড়া সব চড়তো, আর ওই দূরে পুকুর আছে, সেখানে তারা স্নান করতো। এখন যদিও এই মাঠে হাতি ঘোড়ার বদলে ছোটরা, কিশোর কিশোরীরাও দেখছি খেলাধুলা করছে। হাজারদুয়ারির দক্ষিণ দরজা, যদিও আজ শুক্রবার তাই হাজারদুয়ারি তো বন্ধ, কিন্তু এইদিকে এই অঞ্চলটা ঘুরতে তো কোনো ক্ষতি নেই। আর ওই যে দেখা যাচ্ছে একটা ঘন্টা ঘর, যেখানে নবাবী আমলেও সময়ের হিসেব রাখার জন্য ঘন্টায় ঘন্টায় ওই ঘন্টা বাজানো হতো। এই ঘন্টা ঘর যা অনেক দিন অবধি অব্যবহার্যই ছিল, তাকে আবার নতুন করে সংস্কার করা হয়েছে। যদিও এখন হাতে ঘন্টা বাজানো হয় না, মেশিনের সাহায্যে চালানো হয়, তবে এখন আবার ঘন্টায় ঘন্টায় এই ঘন্টা এবং ঘন্টাঘর সময়ের জানান দেয়। এই দক্ষিণ দরজাতেও ওপরে নহবতখানা রয়েছে, যেখানে নহবত বসতো, বাজনদারেরা বাজনা বাজাতো। আর এই দূরে নবাব সিরাজদৌল্লা পার্ক। এরপর ভাগীরথীর তীর ধরে ফেরার পথে চোখে পড়ল নবাব সিরাজদৌল্লা পার্ক। বিকেল বেলায় নবাবদের নদীর ধারে সময় কাটানোর জায়গা, প্রহরীদের পাহারা দেওয়ার গোল ঘর এবং নবাবী আমলের আরো একটি মসজিদ, একটি বিশেষ জেটি ঘাট, যেটি বিদেশি পর্যটকদের জন্যই বেশিরভাগ সময় ব্যবহার করা হয়। এর ঠিক উল্টো দিকে ওয়াসিফ মঞ্জিল প্যালেস, যেটি এখন পশ্চিমবঙ্গ সরকারের প্রপার্টি এবং এটি মিউজিয়াম এবং হোটেল হিসেবে ব্যবহৃত হয়। আমাদের প্রথম দিনের বেড়ানো এখানেই শেষ করে ভাগীরথীর তীর ধরে আবার হোটেলে ফেরার পালা।